হুম? 4,32,000 স্যার। 4,32,000। হ্যাঁ, ঠিক আছে। ১ নাম্বার গেল, ২ নাম্বার গেল। মেডিকেল হচ্ছে বেসিকে 10%, মানে ৭,২০,০০০ টাকা 10% এ 72,000। ৭২,০০০ টাকা। ৩ নাম্বার শেষ। ৪ নাম্বারও একই। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স হচ্ছে ৭২,০০০ টাকা। বেসিকের 10%। বেসিক হচ্ছে ৭,২০,০০০ আর 10% এ ৭২,০০০। ৪ নাম্বার পর্যন্ত শেষ। ৫ নাম্বার এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, এটাও ৭২,০০০। বেসিকের 10%। আর হিজ ওন কন্ট্রিবিউশন ওয়াজ অলসো দ্য সেম। তার নিজের যে কন্ট্রিবিউশন, এটার কোনো ট্রিটমেন্ট নাই। কারণ এটা বেসিক স্যালারির মধ্যে অলরেডি ইনক্লুডেড। তো আমরা বেসিক যেটা ৬০,০০০ করে ধরছি, ওর মধ্যে তো এই মানে ৭,২০,০০০ টাকা যে ধরছি, তার ভিতরে তো ৭২,০০০ আছে। ৬০,০০০ টাকা এখানে আছে, কিন্তু ৬০,০০০ টাকা সে ঘরে নিয়ে যেতে পারেনি। এখান থেকে ৭২,০০০ টাকা রেখে যেতে হইছে ফান্ডে। সুতরাং এই লাইনটা কোনো ট্রিটমেন্ট নাই। তার নিজের কন্ট্রিবিউশন সমান। রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে বোথ কন্ট্রিবিউশন ইজ ইকুয়াল। এমপ্লয়ার যা দিবে এমপ্লয়ারকেও সমান টাকা কন্ট্রিবিউট করতে হবে। এরপর একটা ফান্ডে জমা হবে, ওই ফান্ড কোথাও বিনিয়োগ হবে, ওখান থেকে আপনার ইন্টারেস্ট আসবে, সেটাও এক ধরনের সাইড ইনকাম। এই তো সুতরাং ৫ নম্বরে হচ্ছে ৭২,০০০। সবার ঠিক আছে এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, জি ৬ স্যার, ঠিক। নাম্বারে ৬ নাম্বারে হচ্ছে বোনাস। বোনাস ১ হচ্ছে লাখ। ১,২০,০০০ টাকা। ১,২০,০০০। ৬০,০০০ গুণ ২ সমান ১,২০,০০০ টাকা। ১৪,৮৮,০০০ আরেকটা স্যার। হ্যাঁ, কি? স্যার, কি বললেন? আচ্ছা ১৪,৮৮,০০০ হয় আরকি স্যার। কারণ অঙ্ক তো শেষ হয়নি। অঙ্ক শেষ হয় না তো। এখনো থামায় ওই দিলেন গাড়ি কেন আমাকে? গাড়ির ফ্যাসিলিটি আছে না? আমারে যে থামায় দিলেন আপনি? আচ্ছা। তারপরে হচ্ছে হি ইজ অলসো এন্টাইটেলড টু এ ফুল টাইম ২৭০০ সিসি কার ফ্রম হিজ অফিস। এটার জন্য ৬,০০,০০০ টাকা যোগ হবে। ৫০,০০০ টাকা করে মাসে। ২৫০০ সিসির উপরের গাড়ি যদি সে এন্টাইটেলড হয়, অফিস থেকে যদি সে ফুল টাইম গাড়ি পায় এবং সেটা যদি ২৫০০ সিসির উপরে হয়, তাহলে মাসে ৫০,০০০, বছরে ৬,০০,০০০ টাকা তার স্যালারির সঙ্গে যোগ হবে। এই শেষ। ৭ নাম্বার পর্যন্ত শেষ। এখন অঙ্কটা মিলিয়ে নেন সবাই। ৭ নাম্বার পর্যন্ত স্যার, বলেন। এই বইতে যে স্যার দেওয়া আছে ২৫০০ সিসির উপরে গেলে ২৫,০০০, তাহলে এটা কি মানে কারেকশন করতে হবে স্যার? কারেকশন করতে হবে। ওটা পুরানো। ও আচ্ছা স্যার। ওটা তো আপনি পুরান বই দেখতেছেন, নতুন বই তো দেখতেছেন। ইনকাম ট্যাক্স কখনো পুরান দিয়ে চলে না। আর নতুন বইটা এখনো আসে। হুম। কেন নতুন? আপনার ইনকাম ট্যাক্সের আইন বের হইছে তো সেই ৩ মাস আগে। স্যার আইসিবি ম্যানুয়ালের কথা বলতেছি। না, ম্যানুয়াল দরকার। ম্যানুয়াল তো যখন আসবে তখন। তার আগে কি পড়া বন্ধ থাকবে? নো স্যার, আপনি স্লাইড করতেছেন স্যার। হ্যাঁ, তো স্লাইডেও তো দিছি আপনাকে ৫০,০০০। ইয়েস স্যার। স্যালারির স্লাইডটা খোলেন, ওখানেও ৫০,০০০। ২৫০০ সিসির ইয়েস উপরে হলে স্যার। ৫০। ইয়েস স্যার, আছে। হ্যাঁ, তাহলে স্যার, অফিস থেকে যদি গাড়ি, ড্রাইভার এবং তেল সবকিছু খরচ দেওয়া হয়, এটা কি ওই দিতে হবে? ওইটার কথাই তো বলতেছি। মানে স্যার, অফিস অফিস ওনার স্যালারির সাথে দিচ্ছে না, বাট অফিস থেকেই সব খরচ উঠাচ্ছে আর কি। এইটাই তো পরীক্ষায় আসছে। আপনি যা বলতেছেন ৭ নাম্বারটা তাই। চাকরি তো এখনো করেন না, এইজন্য বোঝেন না। যে লোকটা ফুল টাইম গাড়ি পাইছে, তার মানে কি? ওই গাড়ির ড্রাইভার হচ্ছে অফিসের পেরোলে, মানে যে কোম্পানিতে চাকরি করে ড্রাইভারও ওই কোম্পানিতে চাকরি করে। ড্রাইভার বেতন হয় কোম্পানি থেকে, তেল দেয় কোম্পানি, গাড়ির খরচাপাতি সবই কোম্পানির। বুঝছেন? তো এই যে মিস্টার রফিক, সে খুব আরামে ওই গাড়িতে চলাফেরা করে। এই আরামটারে হারাম করে দিছে এখন ৬,০০,০০০ টাকা যোগ করে। জি বুঝছেন জি কথা স্যার, না বুঝতে বোঝেন পেরেছি। নাই? স্যার, এমনিতে স্যার আমাদের কোম্পানিতে, আমি একটা অফিসে চাকরি করি আর কি। আমার কোম্পানিতে দেখি যে ৬৭,০০০ টাকা থেকে শুরু হয় আর কি। একদম ফার্স্টে যখন ওরা গাড়ির জন্য এন্টাইটেল হয়, হুম। ৬৭,০০০ টাকা করে পায় স্যার, মানে ফার্স্ট যখন হয় তখন। শোনেন, ২ ধরনের। এখন যদি সে কার অ্যালাউন্স পায় ৬৭,০০০ জি করে স্যার। মাসে, জি তাহলে স্যার। তার তার ট্রিটমেন্ট তো ৬৭,০০০ গুণ ১২ পুরোটাই যোগ হয়ে যাবে। জি আর স্যার। যদি সে গাড়ি পায়, সে কোনো টাকা পয়সা পায় না, হ্যাঁ? তার জন্য নিয়ম হচ্ছে কত সিসি গাড়ি পায়, তার জন্য কত টাকা যোগ হবে। তো এটা আমি স্যালারি। জি স্যার, এখানে স্যার কোনো গাড়ি দেওয়া হয় না, জাস্ট টাকাটাই দেওয়া হয়। জি না, উল্টাটা। মানে স্যার, আমার কোম্পানির কথা বলতেছি। না, আপনার কোম্পানির কথা কাজে আসবে না। এইটা যেটা হইছে এইটা করেন আগে। জি স্যার।
স্যার 20,88,000 হ্যাঁ, কত? 20,88,000 আছে যোগফল। এখান থেকে 1/3 বাদ দিলে হয় 13,92,000। হ্যাঁ, এইটাই হবে অ্যান্সার। জি স্যার, এটাই এসছে। 5 লাখ বাদ যাবে না স্যার? হ্যাঁ, কি বাদ যাবে? 5 লক্ষ টাকা বাদ যাবে না? হ্যাঁ, ওই তো 1/3 অথবা 5 লাখ হুইচেভার ইজ লোয়ার। তার মানে 5 লাখ টাকা বাদ দিলেই তো 5 13,92,000 লক্ষ হয়। বাদ দিলে আচ্ছা, 15,88,000। ও 15,88,000 না? আচ্ছা, যেটাই হোক আরকি। তো কই একজন বলে 13 লাখ কত? আমার কাজ করতেছে তো আনছে না কেন? নতুবা তো আমি করায় দিতাম। বুঝছেন? কই বলেন কোনটা সত্যি? 2 রকমের কথাবার্তা আসে কেন? স্যার 15,88,000 হবে। স্যার 15 15 লক্ষ হ্যাঁ, কত হবে? 15,88,000। তো এই তো কথা শেষ। যে আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট করা শেষ। এমনিভাবে আমরা 60 টা হেড আজকে করব। যে এক ভদ্রলোকের যদি 60 টা হেড থেকে ইনকাম থাকে, সেই অঙ্কটা আমরা আসলে পরীক্ষায় আসলে আমি করতে পারবো কিনা। বুঝছেন? তো একটা শেষ। কারো কোনো কোয়েশ্চেন? যদি কোয়েশ্চেন না থাকে আমি 2 নাম্বারে চলে যাব। এরকম একে, একে 7 নাম্বার পর্যন্ত যাব। স্যার স্যার হুম। সাধারণত অফিসগুলো থেকে টিডিএস সহ মানে টিডিএস বাদে মনে করেন যে এখানে তো টিডিএস বাদে মনে করেন যে বেসিক স্যালারি দেওয়া হয়েছে, কিন্তু টিডিএস মনে করেন যে বাদে টিডিএস সহ যদি মানে টিডিএস বাদে দেওয়া হয় নাই। আপনি কিছুই বোঝেন নাই আসলে। মানে এখানে লেখা তার মূল বেতন আমার ঘরে নিয়ে যায় 60,000 না, অনেক কিছু যায়। অফিসে কি রেখে যায়? অফিসে পিএফ রেখে যায়, অফিসে টিডিএস রেখে যায়। এই ২ টা জিনিস তো এই অঙ্কেই দেওয়া আছে যে ২ টা জিনিস সে ঘরে নিয়ে যায় না। স্যার আমাদের যদি আফটার টিডিএস থাকে, মনে করেন যে টিডিএস আফটার টিডিএস টিডিএস এর পর বেসিক স্যালারি থাকে, তাহলে কি আমাদেরকে গ্রোস ইনকাম বের করতে হবে? আফটার টিডিএস এর পরে কখনোই বেসিক স্যালারি থাকে না। আপনাকে আর আগাইতে দেব না আমি। আপনি যা খুশি তাই বলে যাবেন, এটা হবে না। থামতে হবে। আর টিডিএস মানেই তো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। সোর্স, হ্যাঁ। কোম্পানি যখন তাকে বেতন দেয়, সে কত বেতন তার? ৬০,০০০ টাকা মাসে। এখান থেকে কাটে কত? কাটে মাসে ৫,০০০ টাকা। সেটাই বলা আছে এখানে। বুঝছেন? তার মানে কি পুরো ৬০,০০০ তাকে দেয়? না। দেয় ৫৫,০০০। তাহলে কি আমি ৫৫,০০০ নিয়ে অঙ্ক করব? না। আমি ৬০,০০০ নিয়ে অঙ্ক করব। আপনারা আসলে ২ টা জিনিস বোঝেন না। ইনকাম ট্যাক্সের ক্লাস আর ২-৩ টা দিন আছে। শেষের দিকের ক্লাস। তারপরও এক স্যার কথা বারবার বলছি, সেটা বোঝেন না। সেটা কি জানেন? আমাদের এই ক্লাসটা কিসের? আয়করের ক্লাস। আয়কর মানে কি? আগে আয় পরে কর। এর নাম আয়কর। একথা একবার দুইবার না, বহুবার বলছি। আমরা এখন করতেছি আয় আর আপনি ট্যাক্স নিয়ে ঠেলাঠেলি করতেছেন। আমরা প্রথমে এই ভদ্রলোকের আয় নিরূপণ করব। আয় নিরূপণ করার পরে সেকেন্ড ফেজ যে এই ভদ্রলোকের কত টাকা ট্যাক্স হবে এবং সেখান থেকে তার টিডিএস আছে কতটা বাদ দিয়ে আর কত টাকা দিতে হবে। ট্যাক্স এক জিনিস, ইনকাম এক জিনিস। ইনকাম ট্যাক্স মানে হচ্ছে প্রথমে ইনকাম বের করুন, তারপরে তার কর বের করা, ট্যাক্স বের করা। স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার এই হচ্ছে বিষয়। স্যার হ্যাঁ, আমি বলতে বলেন। চাচ্ছিলাম স্যার, এই যে এখানে ৬০,০০০ লেখা আছে, মনে করেন যে টিডিএস ৫,০০০ টাকা সহ মনে করেন যে ৬০,০০০ হয়, কিন্তু আমাকে এখন ৫,০০০ সহ না, কোশ্চেনে লেখা ৫,০০০ আছে টাকা মাসে হলেই যে ৬০,০০০ হয়। হ্যাঁ, কি? জি স্যার ৫,০০০ টাকা মাসে হলেই বছরে ৬০,০০০ হয় টিডিএস। সেটা বলছি। জি জি স্যার, মানে বলতে চাচ্ছিলাম যে এই যে বেসিক স্যালারির ওখানে যদি মনে হ্যাঁ, করেন যে বলেন। লাস্টের দিকে টিডিএস না থাকা মানে অপশনটা না থাকে, যদি মনে করেন যে বেসিক স্যালারিতে যদি ৫৫,০০০ অ্যান্ড আফটার ডিডাকশন টিডিএস এইরকম করে যদি লেখা থাকে, তাহলে কি করবো আমরা স্যার? কোনোদিনই লেখা থাকবে না। কোনোদিনই লেখা থাকবে না। ওরকম লেখা হয় না। বুঝছেন? ঐরকম লেখা এক জায়গায় হয়, সেটা আমরা নিচের দিকে দেখব। ব্যাংক ইন্টারেস্ট বা সঞ্চয়পত্রের সুদ ওইগুলোর ক্ষেত্রে হয়। যে আমি
ব্যাংক ইন্টারেস্ট পেয়েছি 9,000 আফটার টিডিএস। এটা যদি পরীক্ষায় আসে তাহলে আমাকে গ্রস আপ করে আমাকে ওটাকে 10,000 বানাইতে হবে, এবং 10,000 টাকে 10% টিডিএস করলে আসলে 9,000ই আমি হাতে পেয়েছি, এটা ঠিক। তো আমি 9,000 যে হাতে পেয়েছি, 9,000 টাকায় কি আমি ইনকাম হিসাবে নিব? উত্তর হচ্ছে না। আমাকে সবসময় গ্রসটা নিতে হবে, বুঝছেন? স্যার তাহলে কি 8 নাম্বারটা আসবে না স্যার? টোটাল এই যে ইয়ারলি টিডিএসটা কি স্যার ইনকামে কাউন্ট হবে না এখানে স্যার হায় হায়, আলাদা কই হবে? আগে আয় পরে কর। এখানে প্রথম 7টা আয়, 8 নাম্বারটা হলো কর। করের জি হিসাব স্যার আমরা পরে করব। বুঝতে পারছি স্যার। হায় রে, টিডিএস মানে কি? টিডিএস মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এটা ইনকাম না। এই ভদ্রলোকের ইনকাম হলো 1 2 3 4 5 6 7, 8 নাম্বারটা না। 8 নাম্বারটা হচ্ছে ট্যাক্স। স্যার তার তাহলে বেতন থেকে তার বেতন থেকে কত টাকা ট্যাক্স কেটে রাখছে, স্যার তাহলে টিডিএসটাই আগে করান। বুঝছেন? জি স্যার বুঝতে মানে পারছি, কত থ্যাংক ইউ। টাকা ট্যাক্স কেটে রাখছে, এই ট্যাক্সটা আমার কাজে লাগবে যখন আমি ওই ভদ্রলোকের ট্যাক্স বের করব তখন, এখন না। তো সেই কথা বারবার বলি যে আসলে ইনকামের দিকে তাকান। ইনকাম এক জিনিস, ট্যাক্স এক জিনিস। আগে ইনকাম পরে ট্যাক্স। আমরা এখন ইনকাম বের করতে বলছি, ইনকামের মধ্যে থাকেন, আগে ট্যাক্স ট্যাক্স করেন না, ঠিক আছে? আমাদের ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 15 লক্ষ কত যেন? 85,000। 88,000। হুম, কি? আচ্ছা, কত সিসির গাড়ি থাকলে কত টাকা ধরতে হবে? ওটা স্যালারি শিটটা খোলেন। স্যালারিটা পাঠিয়ে দিছি আপনাকে সেকেন্ড ক্লাসে। স্যালারি নিয়ে কথা হয়েছিল। ওই স্যালারি শিটটা দেখলে আপনি বুঝতে পারবেন কত সিসির গাড়ি দিলে কত টাকা তার ইনকামের সঙ্গে যোগ হবে। ওইটা একটু দেখে নেন। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসেন 2 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে, 1 নাম্বারটা তো শেষ। 2 নাম্বারে হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট। এইটা পারবেন কিনা দেখেন। তার একটা ফ্ল্যাট আছে যেখান থেকে সে মাসে 60,000 টাকা করে ভাড়া পায়। আর ওই ভাড়ার বিপরীতে সে মিউনিসিপাল ট্যাক্স দেয় 4,000 পার কোয়ার্টার। ইন্টারেস্ট পেইড অন হাউস বিল্ডিং লোন 80,000 টাকা। মান্থলি সার্ভিস চার্জ হচ্ছে 5,000 টাকা পেইড বাই দ্য টেনেন্ট, অ্যান্ড দ্য ফ্ল্যাট ওয়াজ ভ্যাকেন্ট ফর 2 মান্থস। 2 মাস খালি ছিল। এই অঙ্কটা করেন। স্যার 4,50,000 টাকা দিছে বিল্ডিং লোন ডিউরিং দ্য ইয়ার। কত হয় দেখেন, ইনকাম ফ্রম রেন্ট।
3,50,000 টাকা স্যার। এরকম হয় নাকি কেন? দেখেন তো অন্যদের কি হয়। হুম। $5,04,000 5,08,000 টাকা। না এইরকম কেন হবে? এই যে একটা অঙ্ক দিলে পরে এক একজনের এক এক রকমের অ্যান্সার হয়। তো এটা তো হওয়ার কথা না। 6,36,000 টাকা স্যার। ওই তো বিভিন্ন রকমের অ্যান্সার আসতে থাকবে, কিন্তু অ্যান্সার একটা হবে আর কি। তাহলে মানে আমরা মুখে মুখে দেখি যে আসলে কি হবে। আচ্ছা দেখি আপনি কোথায় ভুল করছেন, আপনি একটু মিলে আনেন। আচ্ছা প্রথম কথা হলো অ্যানুয়াল ভ্যালু। অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 7,20,000। 60,000 টাকা গুণ 12 সমান সমান 7,20,000। আর এখান 2 থেকে মাস খালি ছিল। জি না, আগে আসতে দেন, আমারে একটু বলতে দেন। 2 মাস খালি ছিল তাতে কি হইছে? 2 মাস খালি তো পরে বাদ দেব। আমারে একটু আগাইতে দেন, আমারে থামাইয়েন না। বুঝছেন? সরি স্যার। শোনেন, আপনার অঙ্ক ভুল। আপনার অ্যান্সার ঠিক হলেও আপনি নাম্বার কম পাবেন। আপনি যদি অ্যানুয়াল ভ্যালু করেন 60,000 গুণ 10, তার মানে রং, পরীক্ষায় ফেল। কারণ নাম কি? নাম হলো অ্যানুয়াল ভ্যালু। অ্যানুয়াল মানে কি? অ্যানুয়ালের বাংলা কি? অ্যানুয়ালের বাংলা বার্ষিক। তো বার্ষিক ভাড়া মূল্য কত? বার্ষিক ভাড়া মূল্য হচ্ছে 7,20,000 টাকা। এখান থেকে 2 মাস ভ্যাকেন্সি অ্যালাউন্স বাদ যাবে একটু পরে। মানে আমরা এখন বাদ দেওয়া শুরু করব যে 7,20,000 থেকে কি কি বাদ যাবে। লেস অ্যালাউবল ডিডাকশন নাম্বার 1 রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স 1/4 25%। তো 7,20,000 25% বাদ যাবে কত? 1,80,000 টাকা। জি স্যার। কি কি বাদ যাবে? আপনি 7,20,000 টাকা হচ্ছে অ্যানুয়াল ভ্যালু। এখান থেকে যা যা বাদ যাওয়ার বাদ দিয়ে হবে রেন্টাল ভ্যালু, মানে রেন্টাল যেটার উপরে ট্যাক্স হবে আর কি। রেন্টাল ভ্যালু বের করতে হবে। রেন্টাল ভ্যালু থেকে আবার আপনার ওই যে অ্যালাউবল ডিডাকশনগুলো বাদ যাবে। তো অ্যানুয়াল ভ্যালু থেকে আপনার অ্যানুয়াল ভ্যালুর সঙ্গে যোগ হবে মান্থলি সার্ভিস চার্জ, যেটা 5,000 টাকা করে। তো 5,000 গুণ 12 সমান সমান 60,000 টাকা যোগ হবে। তো 7,20,000 7,20,000 এর সাথে মান্থলি সার্ভিস চার্জ অবশ্য 2 মাস খালি ছিল। তো মান্থলি সার্ভিস চার্জ আসলে সে পাইছে 10 মাসের। তো 5,000 গুণ 10 সমান সমান 50,000 টাকা যোগ হবে। যেহেতু এটা ভাড়াটিয়া দিছে, এটা বাড়িওয়ালার দায়, ভাড়াটিয়া বহন করছে। সুতরাং আমি যখন এই অঙ্কটা করাচ্ছি, আপনি একটু পাশে আমাদের যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বা রেন্টাল ইনকামের যে শিট পাঠাইছি আপনার মেইলে, তো সেইটা একটু মিলিয়ে নিয়েন আর কি। যদি না মিলান তাহলে তো এই অঙ্ক করতে পারবেন না। তো মান্থলি সার্ভিস চার্জ যদি ভাড়াটিয়া বহন করে, তাইলে ওটা বাড়িওয়ালার ভাড়া ইনকামের সঙ্গে যোগ হবে। তার মানে 7,20,000 টাকার সাথে আপনার 50,000 টাকা যোগ হবে। আর মাইনাস হবে 2 মাস খালি ছিল, মাইনাস হবে 1,20,000 টাকা ভ্যাকেন্সি অ্যালাউন্স। ভ্যাকেন্সি অ্যালাউন্স বাদ যাবে। তো রেন্টাল ভ্যালু হবে কত? রেন্টাল ভ্যালু হবে 7,20,000 হচ্ছে অ্যানুয়াল ভ্যালু। এর সঙ্গে বাড়িওয়ালার দায়, ভাড়াটিয়া বহন করছে, মান্থলি সার্ভিস চার্জ, এইটা যোগ হবে 50,000 টাকা। 5,000 টাকা গুণ 10 লেস ভ্যাকেন্সি অ্যালাউন্স 1,20,000। 6,50,000 স্যার। তাইলে আসে হলো 20 যোগ 50 সমান সমান 7,70,000। 7,70,000 থেকে 1,20,000 বাদ যাবে। বাদ দিলে আসে 6,50,000 টাকা হচ্ছে রেন্টাল ভ্যালু। দিছেন যে বুঝছেন? আপনি দিছিলেন? এ পর্যন্ত বুঝছেন? রেন্টাল ভ্যালুটা বুঝছেন? কালার করা আছে ওখানে ভালো। জি স্যার। জি স্যার। এখন আমার যে শীটটা, ওই শীটটা যদি পাশে না নিয়ে অঙ্কটা করেন, আপনি তো আমি যা বলবো তাই শুধু গিলবেন, মানে কিছু বুঝতে পারবেন না। ফর্মুলা দিয়ে অঙ্ক করা, এটা ফর্মুলা, কি যোগ হবে কি বিয়োগ হবে
তো বাড়িওয়ালার দায় ভাড়াটিয়া বহন করলে সার্ভিস চার্জটা যদি ভাড়াটিয়া বহন করে সেটা তো কম, যে সার্ভিস চার্জটা সবসময় ভাড়াটিয়া দেয়, কিন্তু এটা বাড়িওয়ালার ভাড়ার সাথে যোগ হবে। আর বাড়ি যদি 2 মাস বা 3 মাস খালি থাকে তাহলে ভ্যাকেন্সি অ্যালাউন্স হিসেবে এটা বাদ যাবে। বাদ যাওয়ার পরে যেটা থাকবে সেটা হলো রেন্টাল ভ্যালু। এই রেন্টাল ভ্যালু আসছে আমাদের 6,50,000। এই 6,50,000-এর উপরে আপনার 25 এখন না বাদ যাবে কি, কি? 6,50,000 থেকে কি, কি বাদ যাবে? 6,50,000 থেকে বাদ যাবে আপনার ১ নম্বরে হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ হচ্ছে 1/4, 25%। তো 6,50,000 টাকার 1/4 এ কত আসে? ৬২,৫০০ 1,62,500। আগে যে বলছিলাম 1,80,000 ওটা ভুল বলছি। ওটা হবে আসলে ৬২,৫০০। 1,62,500। এটা ১ম এই বাদ যাবে। ১ নাম্বারেই বাদ যাবে আপনার রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স। এটা যদি এখানে দেয়া নাও থাকে, পরীক্ষার অঙ্কে যদি রিপেয়ার এবং মেইনটেন্যান্স সম্পর্কে কোনো কিছু দেয়া না থাকে, তাও আপনাকে বাদ দিতে হবে। কারণ কি বাদ দেবো কেন? বাদ দেবো, এটা স্ট্যাটিউটরি ডিডাকশন। বাংলায় হচ্ছে বিধিবদ্ধ রেয়ার। স্যার পরে যদি বাড়িওয়ালার যদি এই খরচটা না হয়, তাহলে আমরা এই 1,62,500 টাকা আবার আমরা স্পেশাল রেন্টাল ইনকাম হিসেবে গণ্য করব। সেটা পরে। আগে দেখি আমার এখান থেকে কি, কি বাদ যাবে। ১ নাম্বারে স্যার বাদ যাবে ১,৬২,৫০০ কিভাবে আসলো? 6,50,000 এর 25% এ আসে 1,62,500। ঠিক আছে স্যার। আপনার ঠিক আছে, উনার ঠিক নাই। হ্যাঁ, স্যার একটা বিষয়, যদি সার্ভিস চার্জ কিংবা সার্ভিস চার্জ না অন্যান্য যেগুলো 25%, কিন্তু উনি এখানে যদি থাকে যে না এটার পার কোয়ার্টার লাগছে 4,000 টাকা করে যে মিউনিসিপাল ট্যাক্স, অন্যান্য আদার যেগুলো বাদ যাবে সেটা যোগ করলে দেখা যায় এই যে 25% এর বেশি হয়। সেই ক্ষেত্রে কি 25% হবে নাকি সে বেশিটা হবে? 25% এ বেশি কোনোদিনই হবে না। এ জীবনে হবে না। আচ্ছা। 25% তো ফিক্সড। জি। আচ্ছা, কি, কি বাদ যাবে? ১ নাম্বারে হলো মেরামত ও রক্ষণাবেক্ষণ 1,62,500 মানে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স। ২ নাম্বারে বাদ যাবে মিউনিসিপাল ট্যাক্স ১৬,০০০ টাকা। পার কোয়ার্টার তো ৩ মাসে ১ টা জি স্যার। কোয়ার্টার, ৪ টা কোয়ার্টার, ১৬,০০০ টাকা বাদ যাবে। তারপরে আপনার আরো বাদ যাবে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট। এটা ৮০,০০০ টাকা বাদ যাবে। এই তো বাদ দিলে অঙ্ক শেষ। তার মানে আমাদের 6,50,000 টাকা হলো রেন্টাল ভ্যালু। এখান থেকে ১ম এই বাদ যাবে রিপেয়ার এবং মেইনটেন্যান্স 1,62,500, 25%। ২ নম্বরে হচ্ছে মিউনিসিপাল ট্যাক্স ১৬,০০০ আর হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট ৮০,০০০। স্যার এটা বাদ দিলে যেটা হবে, 6,50,000টা স্যার যদি একটু বলে দিতেন স্যার। হ্যাঁ, কোনটা বলে দেবো? স্যার ওই যে 6,50,000 স্যার যেটা বের করলেন স্যার। ও 6,50,000 তো আপনি ছিলেন না ক্লাসে? হুম? ছিলাম স্যার, বুঝতে পারতেছিলাম। তাহলে মিলায় নেন। মানে অঙ্কটা তো প্রায় শেষ। আবার আমি ১ম থেকে শুরু করি। স্যার শুধু 6,50,000টাই স্যার। ওই তো 6,50,000 আসছে কিভাবে? অ্যানুয়াল ভ্যালু আসছে ৬০,০০০ গুণ ১২ সমান, সমান ৭,২০,০০০। আপনি কি খাতা কলম নিয়ে বসছেন, করতেছেন তো? জি স্যার, করতেছি স্যার। তাহলে মানে পারেন নাই কোথায়? আমরা তো ওই সিরিয়ালি 6,50,000 আগাচ্ছিলাম। হ্যাঁ, 6,50,000 আমরা বের করে দিচ্ছি আপনাকে। এই যে মানে ৬০,০০০ টাকা মাসিক ভাড়া গুণ ১২ সমান, সমান ৭,২০,০০০ টাকা। 7,20,000। এর সঙ্গে প্লাস মান্থলি সার্ভিস চার্জ বর্ন বাই দি টেন্যান্ট ৫,০০০ গুণ ১০। কারণ ১০ মাস ভাড়াটিয়া ছিল। মানে না ২ মাস তো ছিল না। সুতরাং মান্থলি সার্ভিস চার্জ তো পাওয়া গেছে টোটাল ৫০,০০০। তো ৫,০০০ গুণ ১০ ৫০,০০০ টাকা এটা যোগ হবে মান্থলি সার্ভিস চার্জ বর্ন বাই দি টেন্যান্ট মানে ভাড়াটিয়া বহন করছে। উম তারপরে মাইনাস ৭,২০,০০০ যোগ হবে ৫০ সমান, সমান ৭,৭০,০০০। এখান থেকে মাইনাস হবে ভ্যাকেন্সি অ্যালাউন্স। ভ্যাকেন্সি অ্যালাউন্স কি? বাড়িটা ২ মাস খালি ছিল। তো ওই ২ মাসের যে ভাড়া ৬০,০০০ গুণ ২, তো ৬০,০০০ গুণ ২ সমান, সমান ১,২০,০০০ টাকা বাদ যাবে। ৭,৭০,০০০ থেকে ১,২০,০০০ বাদ দিলে ৬,৫০,০০০ হওয়ার কথা। দেখেন হয় কিনা। পাইছো? জি স্যার, ঠিক আছে। হুম? আচ্ছা, ঠিক আচ্ছা। আছে লাইট স্যার। পাইছো কিনা এইজন্য ফোন দিলাম। আচ্ছা। এখন এই ৬,৫০,০০০ তাহলে মানে এই যে ৭,২০,০০০ এটা কি? ৭,২০,০০০ হচ্ছে অ্যানুয়াল ভ্যালু।
তাহলে 6,50,000 কি? 6,50,000 হচ্ছে রেন্টাল ভ্যালু, এবং রেন্টাল ভ্যালু থেকে কি কি খরচ বাদ দিয়ে আমাকে নেট ইনকাম ফ্রম রেন্ট বের করতে হবে। এখানে 3টা খরচ আছে। একটা আছে অদৃশ্য, মানে এখানে 5% রেন্টাল ভ্যালু 25% আমাকে এখানে বাদ দিতে হবে, বুঝছেন? রেন্টাল ভ্যালু হয়েছে 62, আর এছাড়াও আর 2টা খরচ বাদ যাবে। একটা হলো মিউনিসিপাল ট্যাক্স, বাদ যাবে আপনার 16,000 টাকা, আর একটা বাদ যাবে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট 3,000 টাকা। তো এই 3টা জিনিস বাদ দিলে যেটা হবে সেটা হবে ইনকাম ফ্রম রেন্ট। কিন্তু অঙ্ক এখানেই শেষ নয়। ইনকাম ফ্রম রেন্ট কত টাকা হয়েছে? 5,500। আচ্ছা, এর সঙ্গে যোগ হবে আবার 1,62,500, সেটা স্পেশাল রেন্টাল ইনকাম। এবং ওখানে বলতে হবে যে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ যেহেতু হয়নি বা উনি দাবি করেননি, সুতরাং অথচ দাবি না করা সত্ত্বেও আমরা যে এটাকে অ্যালাউ করছি, তো সেই কারণে এটা মানে আবার যোগ হবে, মানে স্পেশাল রেন্টাল ইনকাম হিসাবে পুরোটাই আবার যোগ হবে, যে ওই রিপেয়ার এবং মেইনটেনেন্স খরচ যেটা আমরা অ্যালাউ করছি 1,62,500। এই এই 2টা যোগ করলে যেটা হয় ওইটাই হবে ইনকাম ফ্রম রেন্ট। হ্যাঁ, বলেন, এখন কি মিউনিসিপাল ট্যাক্স তো বলতেছিলেন? হচ্ছে 4,000 টাকা দিয়ে আছে কোয়ার্টারলি, এটা কি বাৎসরিক করতে হবে না? করছি তো, 16,000 করছি না? করেন নাই আপনি? স্যার করেন? ইন্টারেস্ট পেইড অন হাউস বিল্ডিং লোন যেটা, সেটা তো জি স্যার স্যার। ইন্টারেস্ট, এটা তো কিস্তি না স্যার। মানে লোনের তো কিস্তি, শুধু ইন্টারেস্ট পার্টটা নাকি? হ্যাঁ, ইন্টারেস্ট পার্টটাই তো অ্যালাউবল এক্সপেন্ডিচার, কিস্তি তো অ্যালাউবল এক্সপেন্ডিচার না। কিস্তির মধ্যে তো প্রিন্সিপাল থাকে, ওকে ওকে স্যার। শুধু ইন্টারেস্ট অংশটুকুই অ্যালাউবল এক্সপেন্ডিচার। এই জন্য হয় কি, এই যে ইনকাম ফ্রম রেন্ট পড়াচ্ছি, পাশাপাশি যদি আপনি আমার শীটটা না থাকে, তাহলে তো আপনি তো এখন গোলমাল পাকায় যাবে। গোলমাল পাকাবে এই কারণে, আপনি অনেক দিন আগে এটা পড়ানো হয়েছে, ইনকাম ফ্রম রেন্ট। এখন কি মনে আছে নাকি? তো মনে থাকার জন্য যেটা হয় সেটা হলো ওই যে শীটটা পাশাপাশি রাখলে, যে স্যার কি পড়াইছিল, তো সেখানে এখানে কি যোগ হবে কি বিয়োগ হবে, আমি এই বাড়ি ভাড়া আয় এটা আমি কিভাবে পরিগণনা করব। তো বাড়ি ভাড়া ইনকাম পরিগণনা করার তো ফর্মুলা দেওয়া আছে। প্রথমেই অ্যানুয়াল ভ্যালু, তারপরে ওই যে ওইটা যোগ হবে বিয়োগ হবে, ভ্যাকেন্সি বাদ যাবে, রেন্টাল ভ্যালু হবে, ওখান থেকে প্রথমেই আপনার বাদ দিতে হবে রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স, আর তারপরে আরো যা যা আছে আর কি। স্যার একটা বিষয় ছিল স্যার, মেনটেন্যান্স যখন না থাকবে আমাদের, তখন স্যার অ্যালাউয়েবল রিপেয়ার এন্ড মেইনটেন্যান্স যেটা থাকবে স্যার, ওইটাকে আমরা আবার পরবর্তীতে এই যে আপনার স্পেশাল রেন্টাল বিল হিসেবে এড করে দিব পুরোটাই। হ্যাঁ, এই ঝামেলাটা আমাদের করতে হচ্ছে, বুঝছেন? কিছু করার নাই। জি স্যার, বুঝতে পারছি। আপনারও কষ্ট হইতেছে, আমারও কষ্ট হইতেছে, কিন্তু এইখানে দেখেন রিপেয়ার এবং মেইনটেনেন্স সে চায় নাই, সে চায় আমরা না দিলেই হইতো। জি স্যার, কিন্তু অঙ্কে তা বলা নাই। অঙ্কে বলা আছে যে না চাহিলে যারে পাওয়া যায় তেয়া গেলে আসে হাতে, বুঝছেন? না চাইলেও নাকি জি দিতে স্যার, হবে। বুঝতে এই উনি হয়তো আর কি। মান্থলি সার্ভিস চার্জ হিসাবে 5,000 টাকা সে ভাড়াটির কাছ থেকে নিয়েছে, কিন্তু দাবি করতে ভুলে গেছে, এরকম কিছু একটা। কি দাবি করতে? সার্ভিস চার্জ কিন্তু একটা নিয়েছে স্যার ভাড়াটিদের কাছ থেকে। হ্যাঁ, নিচে আমার অঙ্কে বলা আছে তো। বলা আছে, হ্যাঁ সেটাই বলছি, কিন্তু হ্যাঁ, ওটা যে বলতে হবে যে খরচ করছি, এটাও নাই আর কি। নাই স্যার সেটাই। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স সিস্টেম যদি খরচ না হয়, তবুও কি এটা দেখানো ম্যান্ডেটরি যে খরচ হয় হ্যাঁ, নাই? ওইটাই তো বলতেছি আপনাকে, বারবার বলতেছি এক কথা, আপনি শুনতেছেন না। রিপেয়ার এবং মেইনটেনেন্স হচ্ছে আপনার স্ট্যাটুটরি ডিডাকশন। ডিরেকশন দিচ্ছে। স্ট্যাটুটরি ডিডাকশন মানে বিধিবদ্ধ রেয়াত। মানে এটা আপনাকে আইনে ফিক্স করা, যে যদি আপনার রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দেওয়া হয়, তাহলে সে রেন্টাল ভ্যালুর 25% সে রিপেয়ার এবং মেইনটেনেন্স হিসেবে বাদ পাবে। আবার পরে আইনে বলা আছে যে সে যে রিপেয়ার এবং মেইনটেনেন্স বাবদ যেটা মানে বাদ পাবে, এইটা যদি পুরোটা খরচ না হয় বা মোটে খরচ না হয়, জি স্যার। তাহলে সেটা আবার স্পেশাল রেন্টাল ইনকাম হিসাবে আন্ডার সেকশন 39 এটা আবার যোগ হবে। তবে আপনি একটা ভালো কথা বলছেন, এই অঙ্কে ওই মানে
এটা করতে পারেন। আপনি ১,৬২,৫০০ টাকা যেটা স্পেশাল রেন্টাল ইনকাম না করে ওখান থেকে এই মান্থলি সার্ভিস চার্জ যেটা ৫০,০০০ এটাকে বিয়োগ করে দেন। এটা মোর জাস্টিফাইড। যে এই যে মান্থলি সার্ভিস চার্জ যেটা, এটা তো খরচ হইছে। এটা তো বাড়িওয়ালার ইনকাম না। এটা তো কেয়ারটেকারের হাতে দিয়ে দেওয়া হয় বা মানে বাসার সার্ভিসের জন্য। তো ওইটাই তো রিপেয়ার অ্যান্ড জি মেইনটেন্যান্স। স্যার, বাড়ির ওইটাই তো রিপেয়ার মেইনটেন্যান্স। এন্ড মেইনটেন্যান্স এ চলে যায় স্যার, এটাই হ্যাঁ, তো এইটা বলতেছিলাম। কে জানি আমাকে বলল এইমাত্র। যে বলছে সে ভালোই ধরছে। তো ওইটা জাস্টিফাইড বেশি। তো আপনি স্পেশাল রেন্টাল ইনকামটা যে করলেন, ১,৬২,৫০০ হলো তাকে অ্যালাউ করা হইছে। এখান থেকে মাইনাস করেন ৫০,০০০ টাকা রিয়াল এক্সপেন্ডিচার। অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার যেটা ৫০,০০০ টাকা। জি এই স্যার। ১,৬২,৫০০ টাকা থেকে ৫০,০০০ টাকা বাদ দিলে ১,১২,৫০০ টাকা হবে স্পেশাল রেন্টাল ইনকাম। তো স্যার আমাদের টেন্ডেন্সি থাকবে রিবেট পাওয়ার জন্য, তো রিবেট পাওয়ার জন্য তো আমরা ওটা দেখাবো, এই টেন্ডেন্সিটাই থাকবে স্যার। সেটা তো জি বাস্তবের স্যার। কথা। মানে এটা জি পরীক্ষার স্যার। অঙ্ক। এটা পরীক্ষা পাস করেন। তারপরে আমরা বাস্তবে স্যার, আসবো। হ্যাঁ, বলেন। আমরা যদি মান্থলি সার্ভিস চার্জটা যদি আমরা হিসেবে ধরি, বলতে গেলে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এ ধরি, তাহলে তো আমরা প্রথমে যে আমরা রেন্টাল যে ভ্যালু করছি ওখানে তো আমরা যোগ করতে পারবো না। না, না, ওখানে যোগ করতেই হবে। ওখানে আইনে বলছে যে আম মান্থলি সার্ভিস চার্জ যদি ভাড়াটিয়া বহন করে, তবে তা বাড়িওয়ালার ওই ইসের সঙ্গে প্রকৃত ভাড়ার সঙ্গে ভাড়া নেয় ৬০,০০০, আর বাড়িওয়ালার ভাড়াটিয়াকে বলছে যে আমার কেয়ারটেকারের হাতে ৫,০০০ করে দিবেন। ভার্চুয়ালি যে ভাড়াটিয়া সে জানে আমার বাড়ি ভাড়া, আমি একটা বাসা করে থাকি, আমাকে ৬৫,০০০ টাকা দিতে হয়। ২ জনের হাতে ২ ফিগার দিতে হয়। বাড়িওয়ালার হাতে আমি দিয়ে আসি ৬০,০০০ আর কেয়ারটেকারকে ডেকে তাকে দেই ৫,০০০। আমি কে? আমি ভাড়াটিয়া। আমি জানি যে আমাকে বাড়ি এই কত টাকা ভাড়া নিয়েছি? ৬৫,০০০ টাকা। এবং বাড়িওয়ালার হাতেও কিন্তু আসলে ৬৫,০০০ টাকাই ইনকাম হবে। এই বাড়ি মানে ফিটফাট রাখা, সিকিউরড রাখা, এটা বাড়িওয়ালার দায়িত্ব। এই সব দেখেই তো আমি এই বাসা ভাড়া নিছি। তো বাড়িওয়ালা বলছে, "ঠিক আছে, আমারে আপনার পুরোটা দিতে হবে না। আমাকে ৬০,০০০ দিবেন আর কেয়ারটেকার মাসে, মাসে ৫,০০০ দিবেন।" তো ইনকাম আইনে কি বলছে? ইনকাম ট্যাক্সের আইনে বলছে যে মান্থলি সার্ভিস চার্জ যদি এরকম ভাড়াটিয়া বহন করে, তাহলে বাড়িওয়ালার যে বাড়ি ভাড়া যে হবে অ্যানুয়াল ভ্যালু তার সঙ্গে এটা যোগ হবে এবং এটার উপরে বাড়িওয়ালাকেই ট্যাক্স দিতে হবে। আবার আরেকদিকে ইনকাম ট্যাক্স খুব দয়ালু। সে বলছে যে না, মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ সে একটা ভালো অ্যামাউন্ট বাদ পাবে। ওই যে 25%, বুঝছেন? স্যার কেয়ারটেকার এবং স্যালারি। এবং আইনে সবকিছু কেয়ারটেকার স্যালারি, লিফটম্যান, পাম্পম্যান, দারোয়ানের বেতন, তারপরে কমন ইলেকট্রিসিটি, ওয়াটার অ্যান্ড সুয়ারেজ, এই সবকিছু মিলে এটার নাম হলো রিপেয়ার মেইনটেন্যান্স, মেইনটেন্যান্স টোটাল মেইনটেন্যান্স। বুঝছেন? 25%। হ্যাঁ, এটা 25% এই সবকিছু মিলে। তো ওর ভিতরে কিন্তু মিউনিসিপাল ট্যাক্স নাই, হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট নাই, এগুলা নাই আবার। তাহলে বলতে পারেন স্যার ওই রিপেয়ার এবং মেইনটেন্যান্স এর মধ্যে কি, কি আইটেম থাকে? ওখানে থাকে ৫ জনের বেতন। ৫ জন কে? কেয়ারটেকার, তারপরে ওই লিফটম্যান, পাম্পম্যান, সিকিউরিটি গার্ড, তারপরে নাইট গার্ড ইত্যাদি, ইত্যাদি। মানে যত ওই সিকিউরিটি সার্ভিস যারা আছে এরা, প্লাস রিপেয়ার, কালেকশন এক্সপেন্ডিচার, ওয়াটার অ্যান্ড সুয়ারেজ, কমন ইলেকট্রিসিটি, সিঁড়িকোটায় যে বাতি জ্বলে এগুলার বিল, এই সবকিছু বাড়িওয়ালার দায়। এই সবকিছু মিলে হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ। বাড়ির যদি টুকটাক হোয়াইট ওয়াশ করতে হয়, এই কল ভেঙে গেছে, এটা করছে, ওটা করছে, সবকিছু এটার মধ্যে। স্যার তাহলে এখানে যে উল্লেখ করা হচ্ছে শুধু সার্ভিস চার্জ ৬০,০০০ হুম। টাকা মানে ৫০,০০০ টাকা। তাহলে বাদবাকিটা তার যে রিপেয়ার এন্ড মেইনটেন্যান্স আদার্স মানে সার্ভিস চার্জ বাদে আর যে খরচগুলো হতে পারে সেটা যদি উল্লেখ না করে তাহলে কি অঙ্কে ২৫% অ্যালাউ পাবে না? পাবে। ১ম এ পাবে, পরে আবার যোগ হবে। তার মানে হচ্ছে অঙ্কে উল্লেখ থাকতে হবে সেটা হ্যাঁ, অঙ্কে উল্লেখ থাকতে সেটাই। হবে। জি স্যার। শোনেন, এই অঙ্কটা আমি ঘুরেও দিতে পারি। আমি তো ঘুরাইয়া দিতে পারি এই অঙ্কটা। আমি বলতে পারি যে সে বাড়িওয়ালা মিস্টার রফিক, জি, সে তার বাড়ির মেইনটেন্যান্স এর জন্য ৳২,০০,০০০ খরচ দাবি করছে। এবারে বাড়ির জন্য মেইনটেন্যান্স এর জন্য তার ৳২,০০,০০০ খরচ হইছে। জি স্যার। এটা আমি এখনই যোগ করে দিতে পারি এই অঙ্কের হ্যাঁ, সাথে। জি স্যার। তখন আপনি কি করতেন? তাহলে সে ২৫% অ্যালাউ পাবে স্যার। আর ওদিকে স্পেশাল হ্যাঁ, ইনকাম হবে না। না, স্পেশাল রেন্টাল ইনকাম তো হবেই জি না। স্যার। হুম। আর বাড়ি ভাড়ার ২৫% এ যেটা যেটা আসে আসে জি স্যার। সেটুকুই পাবে। জি পাবে। ২৫% এ আসে কত? ১,৬২,৫০০। ৬২,৫০০। ঠিক আছে, ১,৬২,৫০০ই পাবে। জি স্যার। সে খরচ করছে ২,০০,০০০, কিন্তু ২,০০,০০০ তো ২,০০,০০০ দাবি করছে। কিন্তু ২,০০,০০০ তো পাবে পাবে না। না। জি স্যার। পাবে হচ্ছে ২৫ মানে ওই পর্যন্ত।
আর যদি উল্টাইয়া দিই যে সে রিপেয়ার এবং মেইনটেন্যান্স বাবদ সে 1,40,000 টাকা খরচ দাবি করছে। এইটাই পাবে স্যার, এইটাই হবে। বাদ বাকিরা রেন্টাল, স্পেশাল রেন্টাল ইনকাম। হ্যাঁ, তাইলে তো আমরা 1,62,500 ই তাকে দেব। না মানে রিপেয়ার এবং মেইনটেন্যান্স 1/4 মানে 4 ভাগের 1 ভাগ বা 25% এ, কিন্তু পরে গিয়ে দেখব যে তার অ্যাকচুয়ালি ব্যয় হইছে কত? 1,40,000 তাহলে আমরা তাকে অ্যালাউ করছি কত? 62,000 1,62,500 জি স্যার, তাহলে স্পেশাল রেন্টাল ইনকাম হবে কত? 22,500 বুঝতে তাই না? পারছি। জি স্যার, হ্যাঁ। কিন্তু একটা বিষয় স্যার, এখানে সে মান্থলি সার্ভিস চার্জ রিসিভ করছে, খরচ করছে কিনা সেটা কিন্তু বলে নাই। হ্যাঁ, বলে নাই। হ্যাঁ। জি স্যার। এখন হয় কি মান্থলি সার্ভিস চার্জ মানেটা কি? জি স্যার, খরচ না করলেও মানে লাগে। হ্যাঁ, মানে হলো বাড়ির মেইনটেন্যান্স এর জন্য, মেইনটেন্যান্স। দারোয়ানের বেতন-টেতন, কেয়ারটেকারের বেতন এদের জন্যই তো এই সার্ভিস চার্জটা তোলা হয়। জি স্যার। এই সার্ভিস চার্জ তো বাড়িওয়ালা ঘরে নিয়ে যায় না। নিয়ে যায় না। তাই না? এটা তো জি এখানেই স্যার। খরচ করে। এইজন্য তো সেই টাকাটা নিজেই ধরেই না। জি, তাই না? জি স্যার। তো উনি ভুল করছে যে রিপেয়ারেরটা বলেই নাই আরকি। বলে নাই। হ্যাঁ। স্যার, এটা সার্ভিস নিশ্চিত চার্জ হয় নাই। হুম। স্যার এই সার্ভিস চার্জ রিপেয়ার মেইনটেন্যান্স এর 25% এর মধ্যেই তো ইনক্লুড থাকবে। এর বেশি তো হবে না স্যার। না তার বেশি তো হবে না। প্রশ্নই তার আসে না। বেশি হবে না। জি স্যার। স্যার হ্যাঁ। এখানে তো আমরা জানলাম যে রিপেয়ার মেইনটেনেন্স এটা স্পেশাল ইয়াতে চলে যাচ্ছে। এখন কি ওখান থেকে মানে এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি যে 50,000 টা বাদ দিব? ওখান থেকে মাইনাস করব কি? জি। মাইনাস করাটাই যুক্তিসঙ্গত। কারণ বাড়িওয়ালার মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ একটা টাকাও খরচ হয় নাই। এটা বলা যাবে না। এট লিস্ট এই 50,000 টাকা তো খরচ হয়েছে। এটা তো সে ঘরে নেয় নাই। এটা তো বেতন-টেতন এজন্যই, কারণ সে এই টাকা তো সইই নাই। এটা বোঝেন কিনা? জি মানে স্যার, এটা হ্যাঁ, এটা ঠিক হয় আছে। বাড়িওয়ালা হইলে বুঝতেন বা ভাড়া থাকলে বুঝতেন আরকি। স্যার এই খরচের বাইরে তার এই বছর আর কোনো খরচ হয় নাই দেখে দাবি করে নাই। হ্যাঁ, হতে পারে আরকি। আছে স্যার তার মধ্যে। হ্যাঁ, দাবি হ্যাঁ। করবে না। হ্যাঁ, এটাও সত্যি কথা। সে তাহলে দেখি সে যেটা নিয়ে যেহেতু এতই ভেজাল। সে দাবি যারা কাজ করে তারা দাবি করাই দেয়। হুম, ঠিক আছে স্যার, তাহলে আমরা সামনে কি করি নাকি স্যার? হুম। স্যার 5,54,000 টাকা হইছে টোটাল। হ্যাঁ, ঠিক আছে। হুম। স্যার রিপেয়ার আর মেইনটেন্যান্সটা ওটা আবার পরে যোগ করে দিব। যে খরচ যেহেতু দেখাইতে পারিনি সেজন্য স্যার। কি করবেন? মানে হ্যাঁ, পরে আবার যোগ করবেন। ওকে ঠিক আছে? তাহলে ইনকাম ফ্রম রেন্ট নিয়ে তো অনেক কথা হলো। তাই না? জি স্যার। তাহলে রেজাল্টটা একটু লিখে রাখেন। আপনি আমার কলমটা কাজ করতেছে না আমি বুঝতেছি না। এজন্য আমি অঙ্কটা তো এর গায়েই করায়ে দিতাম। জি স্যার, লিখছি স্যার। তো সেটা হচ্ছে না। হ্যাঁ? ঠিক আছে স্যার, আমরা লিখতেছি স্যার। হয়তো সবাই লিখলে একটু ভালো হবে। এটা কি যে হইল এটা বুঝলাম না। এটা কি ফাইল এক্সপ্লোরার এই কারণে? না এটা আ কি হলো কি বুঝলাম না। আমাদের স্যার পেনটাও হারিয়ে যাচ্ছে, মাঝে, মাঝে আসতেছে জুমের পেছন। ওই পেনটা স্যার মাঝে, মাঝে হারিয়ে যাচ্ছে আবার আসতেছে এরকম। হ্যাঁ, মানে যাই হোক ওটা কোনো একটা জায়গায় কোনো সমস্যা হয়েছে এটা বুঝতেছি না। ঠিক আছে, দেখা যাবে। স্যার স্পেশাল রেন্টাল ভ্যালু থেকে স্যার ওই 50,000 টাকা সার্ভিস চার্জ বাদ দেওয়ার কথা ছিল না স্যার? হ্যাঁ, বললাম তো 1,62,500 থেকে 50,000 বাদ দিয়ে স্পেশাল রেন্টাল ইনকাম হবে তো 1,12,500। তাহলে স্যার 5,04,000। হ্যাঁ, দেখেন সবার 5,04,000 হইছে এটা? 50,000 বাদ দিলে, জি স্যার। জি স্যার। জি স্যার। জি হ্যাঁ, স্যার। দেখেন। তাইলে উত্তরটা লিখে রাখেন যে রেন্টাল ইনকাম হচ্ছে 5,04,000 আর এদিকে সেলারি আসছে কত? 15,88,000 না কত যেন, তাই না? জি স্যার। 15,88,000 হুম।
আচ্ছা, এখন এটা 2টা গেল। এখন পরের হেডগুলো পরেরটা বলেন। ইনকাম ফ্রম এগ্রিকালচার কত হবে? 60% বাদ যাবে। স্যার 20,000। হ্যাঁ, 20,000। 3 নাম্বারটা 3 নাম্বারে হচ্ছে যে ধানের বা ফলনের বিক্রয় মূল্য হচ্ছে 50,000 লেস আপনার কস্ট অফ প্রোডাকশন। লেস কস্ট অফ প্রোডাকশন হচ্ছে 60% টাকা। মানে ইন কেস অফ নো বুক অ্যাকাউন্টস, মানে হিসাবের খাতাপত্র যেহেতু সংরক্ষণ করে না, এই কারণে আপনার 60% কস্ট অফ প্রোডাকশন বাদ যাবে। 3 নাম্বারটা শেষ। 4 নাম্বার ইনকাম ফ্রম বিজনেস, গ্রস ইনকাম ফ্রম পার্ট টাইম কনসালটেন্সি টাকা 2 লাখ, where from 10% ট্যাক্স ওয়াজ ডিডাক্টেড। তার মানে এখানে ইনকামটা দেয়াই আছে, আপনার কিছু করতে হবে না। এখানে লিখবেন আপনি ইনকাম ফ্রম বিজনেস, ব্র্যাকেটে হলো কনসালটেন্সি 2 লাখ টাকা, শেষ। 10%-এ 20,000 টাকা তার কাছ থেকে যে কেটে রাখছে, সে অ্যাকচুয়ালি হাতে পাইছে 1,80,000 টাকা, কিন্তু ইনকামে আমাদেরকে নিতে হবে কিন্তু পুরো 2 লাখ টাকাই। তা আমরা যখন ট্যাক্স ক্যালকুলেশন করব, ওই সময় মনে রাখতে হবে যে আমার কাছ থেকে কে কত কাইটে রাখছে। আমার নাম কি? আমার নাম মিস্টার রফিক। আমার বেতন থেকে কাইটে রাখছে 60,000, এই কনসালটেন্সি থেকে কাইটে রাখছে 20,000। এগুলো জানি মনে রাখি যখন আমরা ট্যাক্স ক্যালকুলেশন করতে বসবো, এখন না। জি স্যার। ঠিক আছে? এ পর্যন্ত ঠিক আছে? তারপরে আসেন ক্যাপিটাল গেইন। নেট রিয়ালাইজড ক্যাপিটাল গেইন ফ্রম সেল অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানিজ ডিউরিং দ্য ইয়ার 15 লাখ টাকা। এই বছর মিস্টার রফিক সে শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করে গেইন করছে 15 লাখ টাকা। এটা হ্যাঁ, হ্যাঁ, কারেক্ট। আপনার এই যে 15 লাখ টাকা লেস ফুললি এক্সেমটেড বা এক্সেমটেড আপ টু 50 লাখ টাকা। তো সুতরাং 15 লাখ মাইনাস 15 লাখ সমান সমান 0, মানে ক্যাপিটাল গেইন হবে 0। তো তারপরে আসেন 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে ইনকাম ফ্রম 5 ফিনান্সিয়াল নাম্বারটা অ্যাসেট। আরেকবার স্যার। 5 নাম্বারটা আরেকবার বলি। সেটা হলো আপনি লেখেন যে রিয়ালাইজড ক্যাপিটাল গেইন ফ্রম শেয়ার মার্কেট 15 লক্ষ টাকা লেস এক্সেমটেড আপ টু 50 লাখ টাকা অ্যাজ পার 6 শিডিউল পার্ট 1। তো 50 ব্যক্তির ক্ষেত্রে 50 লাখ টাকা পর্যন্ত শেয়ার বিক্রি করে ক্যাপিটাল গেইন সম্পূর্ণ করমুক্ত, তার মানে আয়ের সহিত হবে না। 15 লাখ টাকা যেহেতু 50 লাখ টাকা থেকে মধ্যে, সুতরাং এটা হবে না। 6 নাম্বার ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট একটাই, সেটা হলো সঞ্চয়পত্রের সুদ। সঞ্চয়পত্রের সুদ 5 লাখ টাকা, এখান থেকে 10%-এ 50,000 টাকা ট্যাক্স কাটছে এবং সে হাতে পাইছে 4.5 লাখ টাকা। বুঝছেন? তাহলে এখানে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট সেটা হলো সঞ্চয়পত্রের সুদ 5 লাখ টাকা। 5 লাখ টাকাই যোগ হবে এবং 5 লাখ টাকার উপরে আমরা যখন ট্যাক্স ক্যালকুলেশন করব, তখন ওই স্ল্যাব রেটে হবে না, 10% যেটা ওইটাই ফাইনাল। ওই 10%-এ ট্যাক্স আসবে 5,000, এখান থেকে কাটছেও 5,000, টিডিএসও 5,000। সুতরাং এটা কাটায় কাটায় ফাইনাল। তার মানে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট কত? 5 লাখ, শেষ। 7 নাম্বার ইনকাম ফ্রম আদার সোর্স। ডিমড ইনকাম ফর টেকিং ক্যাশ লোন টাকা 7 লাখ ডিউরিং দ্য ইয়ার। আমি এই বছরে আমার বন্ধু বান্ধবের কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে নগদ লোন নিচ্ছি। তো এই যে নগদ লোন যেহেতু 5 লাখ টাকার বেশি নিচ্ছি, এই পুরো 7 লাখ টাকাই এই বছরে আমার ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে যোগ হবে আন্ডার সেকশন 67। এটা পড়ানো হয়েছে আপনাদের। জি স্যার। অঙ্ক শেষ। এখন এই 7টা হেড যোগ করলে যা হয় সেটাই হলো টোটাল ইনকাম। এখন আমরা ট্যাক্স বের করতে বসবো। বুঝছেন? স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলেন। স্যার ওই এই 7 লাখ টাকারটা যে বললেন এটা কি রেফারেন্স দিলেন? রেফারেন্স হলো সেকশন 67। সেকশন 67। হ্যাঁ, এটা ডিমড ইনকাম ফ্রম আদার সোর্সেস। ওটা পড়ানো হয়েছে গত ক্লাসে, যে লাস্ট হেড যেটা, এইটা
এবং ওখানে বলা হচ্ছিল, আপনার মনে আছে কিনা জানি না বা আপনি ক্লাসে ছিলেন কিনা তাও জানি না, বলা হয়েছিল যে কেউ যদি বছরে সর্বমোট 5 লাখ টাকার বেশি লোন নিয়ে থাকে নগদে, তাহলে পুরা লোনটাই তার ইনকাম হিসেবে গণ্য হবে। স্যার 5 লাখ টাকার বেশি হইলে, 5 কম লাখ হইলে টাকার না। না, কম হলে 5 লাখ টাকা পর্যন্ত লোন অ্যালাউড। হুম। 5 লাখ টাকা পর্যন্ত নগদে লোন নেয়া এটা অ্যালাউড, কিন্তু 5 লাখের উপরে নেয়া নট অ্যালাউড। 5 লাখের উপরে হলে 5 লাখ বাদ দিয়ে বাকিটুকু যোগ হবে, তা হবে না, পুরাটাই যোগ হবে। থ্যাংক ইউ স্যার। সেকশন 67। 67। আচ্ছা স্যার, নমস্কার। হুম। 35,12,000 টোটাল। 35,12,000 স্যার, ঠিক আছে। তাইলে আমাদের টোটাল ইনকাম বের হচ্ছে 35,12,000। জি স্যার। তা 35,12,000 হলে এখন এটার উপরে তো আপনাকে বের করতে হবে, ট্যাক্স বের করতে হবে, তাই না? জি স্যার। স্যার 6,35,500। হুম। স্যার 6,35,500। এই মাইক্রোসফট কাজ করতেছে না, বুঝছেন? এই যে লেখাটা আসে না, একটা লেখা আসে, সেটা লেখা আসে মাইক্রোসফট কি জানি, এটা মানে আপডেট দিতে হবে না কি জানি বলতেছে। এই কপি হলে এই সমস্যাটা হয় মনে হয়, তাই না? আচ্ছা, আপনাকে বলতে পারবেন এখানে লেখা আসতেছে মাইক্রোসফট, এই যে দিস কপি অফ মাইক্রোসফট অফিস ইজ নট অ্যাক্টিভেটেড। This copy of Microsoft Office is designed for corporate or institutional customers. Connect your computer to your corporate network to complete activation. স্যার স্যার লাইসেন্স চলে গেছে স্যার, এই ও জন্য এরকম। ও, তাহলে এখন কি করতে হবে? স্যার এটা যদি কোনো অফিস থেকে লাইসেন্স দিয়ে থাকে তাহলে ওই অফিসে যোগাযোগ করতে হবে, যেহেতু এটা কর্পোরেট বলতেছে তাহলে হয়তো বা স্যার আপনার অফিস থেকে এটা লাইসেন্স দেওয়া ছিল, ওইখানে কন্ট্যাক্ট করলে ওরা ঠিক করে দিবে। ও, বুঝছি বুঝছি। মাইক্রোসফটের এই মানে হ্যাঁ, এটা কাজ করতেছে, মাইক্রোসফট অফিসটা কাজ করতেছে না। কপিটা থাকে ওখানে স্যার, অনেক সময় কি ওয়ার্ডটা দেওয়া থাকে স্যার। হুম। যদি আপনি নিজে স্যার ইনস্টলেশনটা করে থাকেন না, আমি মাইক্রোসফট তো অফিস। করিনি। অফিস থেকে একটু করছে। বুঝছি, এটা নিয়ে যেতে হবে অফিসে কালকে। ওই এই জন্য এইগুলা কাজ করতেছে না তো, ওই কারণেই। বুঝছি এখন। হুম। আচ্ছা, এখন মানে এইটা বের করতে পারবেন কিনা, ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন কিনা? হুম। জি স্যার, পারবো। টোটাল ইনকাম আসছে কত? 35,12,000। 35 লাখ। হ্যাঁ, 35,12,000 তো। এখন 35,12,000-এর উপরে আপনি স্ল্যাব রেটে তো এটা করতে হবে আপনাকে, তাই না? জি স্যার। তো স্ল্যাব রেটে 6,35,500। স্যার কি? ফিনান্সিয়াল অ্যাসেটের যেটা ছিল স্যার, ওইটা যে স্যার বললেন ওই 50,000 স্যার ফাইনাল দেয়, ওইটা কিভাবে করব? না, এখানে একটা কথা, সেটা হলো আপনার টোটাল ইনকাম যদি আসে 32 লাখ, কত বললেন? 12,000। 32 লাখ। 12,000। ওখান থেকে আপনার 5 লাখ বিয়োগ করে নিতে হবে। জি স্যার।
5 লাখ বিয়োগ করে নিতে হবে। 5 লাখের উপরে তো স্ল্যাব হবে না। 5 লাখের উপরে তো ডাইরেক্ট 10% হবে। বুঝছেন? আপনার টোটাল ইনকাম যেটা আসছে এখান থেকে 5 লাখ টাকা বিয়োগ করে যেটা থাকে ওইটার উপরে আপনি স্ল্যাব করেন। স্ল্যাবে কত টাকা আসে দেখেন। আর 5 লাখ টাকার উপরে 10% এ 50,000 টাকা। এই ২ টা যোগ করলে যা হয়। স্যার 5 লাখ কেন একটু বলবেন? যে 5 লাখ 5 টাকা হলো লাখের 5 লাখ টাকা হচ্ছে আপনার ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি। অর্থাৎ সঞ্চয়পত্রের সুদের উপরে যে উৎসে আয়কর কর্তন এটাই চূড়ান্ত কর দেয়। ওটা আজকে দেখাবো। আজকে টিডিএস এর ক্লাস হবে তো। তো আপনি দেখতে পাবেন যে এইখানে বেতন থেকে যেটা কাটছে ওটা ঠিক আছে। কিন্তু সঞ্চয়পত্রের সুদ থেকে যেটা কাটে সেইটা আপনার চূড়ান্ত কর দেয়। তো কেন এই জাতীয় অঙ্ক একটা করায় দিছি না আপনাকে? একটা করানো হয়েছিল না আপনাকে? যে মানে যদি ৩ ধরনের থাকে। আচ্ছা যাই হোক। তো সঞ্চয়পত্রের সুদের উপরে 10% যেটা কাটে ওইটাই ট্যাক্স। এটা স্ল্যাবে পড়বে না। এবং এটা চূড়ান্ত কর দেয়। মানে এই ভদ্রলোককে এই ৫ লাখ টাকার উপরে মানে এই যে সঞ্চয়পত্রের সুদ, সেভিংস সার্টিফিকেটের সুদ এটার উপরে নতুন করে আর কোনো আয়কর দিতে হবে না। বুঝছেন? জি স্যার। তো ওই সঞ্চয়পত্রের সুদ যেটা ৫ লাখ টাকা ওটা বিয়োগ করেন। বিয়োগ করে স্ল্যাব রেটে ট্যাক্সটা প্রথম ৩.৫ লক্ষ টাকা শূন্য, পরের ১ লক্ষ টাকার উপরে ৫,০০০ এরকম করে বের করেন। বের করার পরে ৫ লাখ টাকার উপরে 10% এ ৫০,০০০ এই নিয়ে যোগ করেন। যোগ করার পরে ট্যাক্সটা কত আসলো? স্যার ওই যে ৫০,০০০ স্যার যোগ করতে হবে স্যার না? হ্যাঁ। ৫,২০,০০০ আসে স্যার। স্যার ওইটা ৫০ লাখ ইন্টারেস্ট আ ট্যাক্স অন ইন্টারেস্ট এরকম স্যার? মানে না, এই যে ইন্টারেস্ট ফ্রম সেভিং সার্টিফিকেট। এটা তো ইন্টারেস্ট নাই। মানে ইন্টারেস্টের উপর ট্যাক্স স্যার। কি? স্যার হ্যাঁ, বলেন। স্যার এই যে ৫০,০০০ যোগ করব, এটার হবে কি মানে ট্যাক্স অন ইন্টারেস্ট এর উপরে নাকি এরকম? হ্যাঁ, ট্যাক্স অন ইন্টারেস্ট ফ্রম সেভিং সার্টিফিকেট। জি স্যার। লেখাই আছে এখানে। জি স্যার, ঠিক আছে। যে ইন্টারেস্ট ফ্রম সেভিং সার্টিফিকেট। তো আপনি ওই যে স্ল্যাবটা করার পরে রেগুলার রেটে ট্যাক্স বের করার পরে আপনি সঞ্চয়পত্রের সুদ ৫ লাখ এটা 10% এ ৫০,০০০। তারপর ৫,২০,৪০০ স্যার। মানে অন্যদের কত হলো? বাকিদের? স্যার ৫,৬০,৫০০। স্যার ৫,৬০,৫০০। ৫,৬০,৫০০। ৫,৬০,৫০০। হুম। তাহলে প্রথম যে বলল ৫,২০,০০০। আচ্ছা শোনেন। এখন কথা হলো যেটাই হোক আপনার মানে করবেন প্রথমে রেগুলার রেটে করবেন। ৫ লাখ টাকা বাদ দিয়ে পরে ৫ লাখের উপরে 10% ৫০,০০০ যোগ করবেন তাতে যা আসে। এখন বলেন তো নেক্সট কাজটা কি আমাদের? আচ্ছা স্যার প্রথম টিডিএস। না প্রথম যে আমাকে বলল ৫,২০,০০০ সে কই? সে কি ভুল বলছে? স্যার আছি স্যার। তো কি আপনি কি ভুল স্বীকার করছেন? না স্যার ভুল স্বীকার করি নাই। তাহলে ৫,২০,০০০ হবে। অন্যরা ভুল করছে? হতে পারে স্যার। একটু যদি মিলাই স্যার। মিলান, মিলান। প্রথম ৩,৫০,০০০ উপরে ০। হুম, তারপরে ১,০০,০০০ এর উপর ৫%। হুম, তারপরে কি স্যার ৪ লাখের উপর 10%। হ্যাঁ, তারপর ৫ লাখের উপর ১৫%। রাইট। পরবর্তী ৫ লাখের উপর 20%। হ্যাঁ।
অবশিষ্ট টাকার উপর 20 লাখ টাকা পর্যন্ত তো 20 লাখ হয় না, 12,52,000 হয়। তার উপর ওই তো 25%। 25%, হ্যাঁ। 11,62,000 না, 12,52,000 একটু দেখবেন। এই 12,52,000 সঙ্গে আর 12,52,000, এটা আচ্ছা। স্যার এই 11,62,000 স্যার। হুম। 62 হয় কিভাবে? আমাদের তো কোনো রাউন্ড ফিগার নাই। স্যার আমাদের আমাদের তো মূল ইনকাম কত ছিল স্যার একটু কেউ বলতে স্যার, পারবেন? 35,12,000 11,62,000 স্যার। স্যার স্যার 35 এখানে লাখ ভাই মনে হয় এটা 35 লাখ হিসাব করছেন, এটা 30,12,000 হবে না? 12,000। হ্যাঁ, 30,12,000 হবে জি। 30,12,000 তাহলে 30,12,000 আমাদের টোটাল ইনকাম তো 35,12,000, তাই না? জি স্যার, হ্যাঁ। তা আমরা রেগুলার রেটে ট্যাক্স বের করতেছি 30,12,000 টাকার উপরে কত আসে? 30,12,000 উপরে কত আসছে? 30,12,000 করে আসছে 5,10,500। 5,10,500 সাথে আর 50,000 যোগ হবে, এই তো? তাহলে 5,60,500 হবে? জি স্যার। স্যার এটা এসছে 5,60,500। না, মেজরিটি যেহেতু 5,60,500, ওহিদুল আপনি কি করতেছেন তাইলে? স্যার একটু যদি আমি আসলে ক্যালকুলেটর করতেছি তো, দেখি তার একটু এক্সেলে করি। এত লোক তো ভুল করতে পারে না। স্যার আমার কাছে তো আমার হিসাবটা ঠিক হয়। একটু দেখি স্যার 1 মিনিট। 15 লাখ, 1 লাখ আর 14 লাখ। জি স্যার, ঠিক আছে স্যার। 11 লাখ। কোন? হ্যাঁ? জি স্যার। ক্যালকুলেটরের কোনটা? মানে কারণে কোনটা জি স্যার? মানে 11,62,000। না, এখন তাহলে ট্যাক্স আসছে কত? টোটাল ট্যাক্স আসছে কত? 5,60,000। 5,60,500, এটা ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এই এত সময় পর্যন্ত হার মানলেন, এত সময় পরে। স্যার ক্যালকুলেটর করতেছি এর জন্য একটু স্যার। আচ্ছা। ঠিক আছে। 5,60,500 টাকা আমাদের ট্যাক্স আসছে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন আছে স্যার একটা। বলেন। এটা হলো এই যে 35 ফার্স্টে টোটাল ইনকাম আছে 35,12,000। হ্যাঁ। তারপর সেখান থেকে 5 লাখ বাদ যাবে, সেই 5 লাখটা কি এই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট? রাইট, রাইট। আচ্ছা, এখন আমাদের কাজ কি কেউ বলতে পারবেন? স্যার ইনভেস্টমেন্ট রিবেট বের করা। হ্যাঁ, এখান থেকে রিবেট বাদ যাবে। মানে সিস্টেমেটিক্যালি অঙ্কটা করবেন। আমরা তো এর আগের ক্লাসেও একটা অঙ্ক করছি। তো আমার কথা হলো সিস্টেমেটিক্যালি অঙ্ক করবেন। তো এখন আমাদের ট্যাক্স বের করা সারা, আমাদের এখন যেটা কাজ সেটা হলো রিবেট বাদ দিতে হবে। সেই ইনকাম ট্যাক্স রিবেট কি পাবে? রিবেটের কিছু আছে? ওই যে ফান্ডে প্রভিডেন্ট ফান্ডে প্রভিডেন্ট ফান্ড, হ্যাঁ। প্রভিডেন্ট ফান্ডে যেহেতু কন্ট্রিবিউশন আছে, এটার উপরে সেই রিবেট পাবে। তো কত রিবেট পাবে? প্রভিডেন্ট ফান্ডে তার কন্ট্রিবিউশন হলো বোথ কন্ট্রিবিউশন 72,000 যোগ 72,000 সমান 1,44,000। 1,44,000 টাকার 15%, 15%। বুঝছেন? অথবা 21,600 মানে 1,44,000 এটার 15%, 15%-এ আসে কত? 21,600। 21,600 টাকা, 600 টাকা সে রিবেট পাবে। আরেকটা ফর্মুলা আছে যে এটার 15%-এ যেটা আসে, অথবা ইনকামের 3% অথবা সর্বোচ্চ 10 লাখ। এই তিনটার মধ্যে যেটা ছোট। তো সম্ভবত এইটাই ছোট, 21,600 টাকাই ছোট। হ্যাঁ, কি? 21,600ই ছোট। ছোট হবে, হ্যাঁ। কিন্তু আরেকটা কথা বলেন তো, আপনার ইনকাম হয়েছে কত? 35,12,000 না? তো আপনার নিয়ম হচ্ছে যে 35,12,000 মাইনাস আপনার যেটা ফাইনাল লায়াবিলিটি, ওই যে সঞ্চয়পত্রের সুদ 5 লাখ। ও 5 লাখ, ওইটার উপরে আপনি রেয়াত পাবেন না। ওটা বাদ দিলে থাকে 30,12,000। 30,12,000-এর 3%, তাতে আসে 90,360 টাকা। জি স্যার। তো
তো 90,360 অথবা 26,000 কত জানি আসছিল ওইটা, অথবা 10 লাখ, এই তিনটার মধ্যে যেটা ছোট, বুঝছেন? তাহলে স্যার 1 আবার লাখ, একটু বলবেন স্যার? হ্যাঁ বলবো, অসুবিধা কি? আপনার তার প্রকৃত বিনিয়োগ হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে 1,44,000, এটা তো জানেন। জি স্যার। 72,000 1,44,000 টাকা, মানে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। তাহলে 1,44,000 টাকার 15% আসে হচ্ছে 21,600, এটা একপাশে লিখে রাখেন। অথবা আপনার টোটাল ইনকাম আসছে 35,12,000, এখান থেকে আপনার ওই সঞ্চয়পত্রের সুদ যেটা, ওইটার উপরে রিবেট হয় না, ওটা যেহেতু ফাইনাল এই কারণে রিবেট হয় না। 5 লাখ বাদ দিলে থাকে হলো 30,12,000। 30,12,000 টাকার আপনি পাবেন 3%, তাতে আসে 90,360 টাকা, জি স্যার। অথবা 10 লাখ, এই তিনটার মধ্যে যেটা কম, ওই পরিমাণ টাকা আপনার যে ট্যাক্স আসছে ওইখান থেকে কত 5,60,500 না কত জানি আসছে ট্যাক্স। জি স্যার। জি স্যার। 65,500 স্যার। হ্যাঁ, ওইখান থেকে 26,000 কত বাদ যাবে? মানে 21,600 স্যার। হ্যাঁ 26,600, 26,600, 21,600। 21,600, হ্যাঁ 21,600 টাকা ওখান থেকে বিয়োগ করেন যে লেস ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট। 5,38,900 স্যার আসছে। হ্যাঁ ইনভেস্টমেন্ট রিবেট বাদ যাবে, বাদ যাওয়ার পরে আপনার যেটা ট্যাক্স আসবে ওইখান থেকে লেস টিডিএস, ওইখান থেকে 2টা টিডিএস আছে। একটা হলো বেতন থেকে কাইটে রাখছে তার কাছ থেকে 60,000, আর একটা কাইটে রাখছে তার কনসালটেন্সি ইনকাম থেকে কাইটে রাখছে 20,000। এই টোটাল 80,000 টাকা আবার এখান থেকে বিয়োগ হবে। বাদ দিয়ে 4,58,900 আছে স্যার। ওই তো এখন এই টাকাটা তাকে দিতে হবে আর কি। স্যার এইটা ইন্টারেস্টের উপর যেটা সেটা। ও এটাও বাদ যাবে, ও 3টা বাদ যাবে, মানে এখানে 60,000, 50,000, 20,000। জি স্যার। 60,000 হলো বেতন থেকে কাটা আছে, আপনার কনসালটেন্সি থেকে কাটা আছে 20,000, আর সঞ্চয়পত্র থেকে কাটা আছে 50,000। তাইলে 1,10,000, 1,30,000 টাকা বিয়োগ হবে। 3টা টিডিএস আছে। ঠিক আছে না? জি স্যার। 4,08,900। স্যার 4,08,900। হ্যাঁ এই 4,08,900 এটাই হলো অ্যান্সার। ট্যাক্স তার মানে লায়াবিলিটি। ট্যাক্স লায়াবিলিটি, নেট ট্যাক্স লায়াবিলিটি, আচ্ছা। মানে যে টাকা তাকে আরো দিতে হবে, আচ্ছা। বুঝছেন? রিটার্ন সাবমিট করার সময় তাকে আরো আচ্ছা স্যার একটা কোশ্চেন আছে, এখানে যদি অ্যাডভান্স ট্যাক্স দেওয়া থাকতো তাহলে অ্যাডভান্স ট্যাক্স মাইনাস যেত, এই তো? ওটাও মাইনাস হইতো, রাইট। আচ্ছা। স্যার হুম। এই 7টা হেডের সমস্ত কন্ডিশন গুলা অ্যাপ্লাই করা যাবে এরকম কয়টা অঙ্ক করলে মানে সমস্ত তথ্য থাকবে? সব অঙ্কে তো এক কন্ডিশন অ্যাপ্লাই করা যায় না, সেক্ষেত্রে এরকম না। কয়টাগুলো অঙ্ক অ্যাপ্লাই মানে প্র্যাকটিস করলে মোটামুটি সমস্ত কন্ডিশন চলে আসবে? ওই তো আমরা যতগুলো পারি তো করাইয়া দিচ্ছি, আর ম্যানুয়ালটা আপনার বের হয়ে যাবে এ মাসেই। তো ম্যানুয়ালটা প্রিন্টিং এ গেছে, তো ওটা হয়তো হাতে পেয়ে যাবেন, এটা ফিজিক্যাল প্রিন্টিং হচ্ছে আর কি। তো ওটা ওখান থেকে বেশ কিছু অঙ্ক করানো আছে, ওখানে করলেও আপনি বা নিজে প্র্যাকটিস করলেও আপনি বুঝতে পারবেন। অঙ্কের বিষয়টা কি, অঙ্ক যত আপনি নিজে প্র্যাকটিস করবেন হাতে কলমে তত আপনার মানে হাত খুলবে, তত আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে, বুঝছেন? এই যে ধরেন আজকের অঙ্কটাই ধরেন, আজকের অঙ্ক তো আমি করাই দিলাম না, সেটা একটা টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে, সেটা ভিন্ন কথা। বাধ্য হয়ে আপনি নিজে করলেন, তো নিজে করার স্যাটিসফ্যাকশনই থাকে একটা আলাদা। আলাদা দিয়েছেন। তাহলে এখান বুঝছেন? থেকে কি করতো, সবাই ছবি তুলতো, ওর দেখা হইতো না। দেখা হইতো না, হ্যাঁ সেইটাই। দেখতো দেখতো। তো বলেন আজকে যে অঙ্কটা করলেন এটা স্যার নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন।
না স্যার স্যার আপাতত নেট কোনো আর কোনো স্যার রিটার্নের বিষয়টা বুঝিনি স্যার কোনটা শেষে কোনটা বোঝেন নাই? কোনটা? রিটার্নের মানে রিটার্নের বিষয়টা কিভাবে কি হলে না না স্যার টোটালি রিটার্ন স্যার কি বললেন? আমরা তো ট্যাক্স বের করলাম, ট্যাক্স বের করার পরে তারপরে সে বিনিয়োগ রেয়াত বাদ দিলাম ২১,৬০০। ২১,৬০০ বিয়োগ করার পরে যেটা হলো, এখান থেকে তার কাছ থেকে ৩ ধাপে ট্যাক্স অলরেডি কেটে রাখছে। মানে বেতন থেকে কাটছে ৬০,০০০, সঞ্চয়পত্র সুদ থেকে কেটে রাখছে ৫০,০০০, কনসালটেন্সি থেকে কাটছে ২০,০০০, এই ১,৩০,০০০ টাকা আমরা ওখান থেকে মাইনাস করলাম। মাইনাস করার পরে যেটা এখন নেট রেজাল্ট দাঁড়ালো, এইটাই পরীক্ষার অঙ্কের রেজাল্ট, যে এই টাকা তাকে আরো দিতে হবে। এবং যখন সে রিটার্ন সাবমিট করবে, ইউজুয়ালি যখন রিটার্ন সাবমিট করবে, তখন তাকে এই টাকা দিয়ে তাকে রিটার্ন সাবমিট করতে হবে, কারণ তার ট্যাক্স আসছে এই টাকা। বুঝছেন? জি স্যার বুঝছি। স্যার সঞ্চয়পত্রের সেকশনটা কত বলছিলেন যে? সঞ্চয়পত্র তো ওটা ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে যাবে। 27 সেকশন 27 না স্যার? ওই তো মানে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, ওটা ৬ নাম্বার হেডের মধ্যে যাবে এটা। স্যার সঞ্চয়পত্র ইন্টারেস্টটা স্যার হ্যাঁ একবার যোগ করলাম, আবার টিডিএস এ আবার বাদ দিলাম স্যার। ওই তো মানে এটা তো করতেই হবে, একবার যোগ দেবো একবার বিয়োগ করব, এবং ফাইনালি আর কি সঞ্চয়পত্রের সুদের উপরে আমাকে যাতে আর কোনো ট্যাক্স দিতে না হয়। অর্থাৎ আপনি এই পুরো অঙ্কে, আপনাকে একটা কথা বলি, আমরা অঙ্কটা যেভাবে করলাম সেটাই করার নিয়ম, কিন্তু আপনি যদি একটু ব্যতিক্রম করেন তাও আপনার রেজাল্ট একই হবে। আপনি সঞ্চয়পত্রের যে আমি সুদ পেলাম ৫ লাখ, এখান থেকে 10% ট্যাক্স কেটে রাখছে ৫০,০০০, আমি হাতে পেয়েছি ৪.৫ লাখ, এটা বাদ দিয়ে যদি অঙ্কটা করেন তাও আপনার অঙ্কের রেজাল্ট সেম আসবে। এটা আপনি ইনকামেও ৫ লাখ নেবেন না, ট্যাক্স এরকম বের করবেন না, ট্যাক্স বাদও দিবেন না, কিছুই করবেন না, করে দেখেন, পাশাপাশি আপনি অঙ্কটা অন্যায়ভাবে করে দেখেন, তাও রেজাল্ট সেম আসবে। না স্যার রিবেট তো এক আসবে না স্যার। আর রিবেট একই আসবে। ৫,১০,৫০০ ছিল স্যার, এর সাথে 10% ওই যে এটা যোগ করার পরে ৫,৬০,৫০০ হয়েছে, এর উপরে আমার রিবেটটা পাইছি ২১,৬০০ জি না, স্যার। জি না, এরকম ওটার উপরে রিবেট পান নাই তো, আমরা পাইছি ওটার উপরে প্রভিডেন্ট রিবেট ফান্ডের হয় উপর। না, ওটা বাদ দিয়ে রিবেট। আচ্ছা ইনভেস্টমেন্ট এটা সরি। স্যার একটা কোশ্চেন আপনি ছিল আপনার বিশ্বাস না হয়, আপনি তো অঙ্কটা করলেন, এখন মনে করতে পারেন যে স্যার এই সঞ্চয়পত্রের সুদ আপনি বলতেছেন একবার যোগ করব, একবার এটা ট্যাক্স ধার্য করব, আবার ট্যাক্স বাদ দিব যেটা কাটা আছে, এত ঝামেলা করা, তার থেকে যদি মানে এটা একেবারেই আমরা বিবেচনায় না নিই, তাহলেও আপনার অঙ্কের রেজাল্ট একই আসবে। এই জন্যই বলা হয় এটাকে ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি। ফাইনাল মানে যে পরিমাণ টাকা পোস্ট অফিস 10%-এ ৫০,০০০ টাকা কেটে রাখছে, এটাই চূড়ান্ত। আপনাকে আর, আপনার নাম কি মিস্টার রফিক, আপনাকে আর নতুন করে একটি টাকাও ট্যাক্স দিতে হবে না। এবং আমার কথা বিশ্বাস না হয়, আজকে যে অঙ্কটা করায় দিলাম, আপনি এই মানে ক্যাপিটাল ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট যেটা সঞ্চয়পত্রের সুদ, আপনি এটা বাদ দিয়ে অঙ্কটা করেন, মনে করেন ৬ নাম্বার নাই এখানে, তাও অঙ্কের রেজাল্ট আপনার একই আসবে, একই টাকা রিবেট আসবে এবং নেট ট্যাক্স পেয়েবল একই আসবে। স্যার এখানে যদি একটা ক্যাপিটাল গেইন থাকতো তাহলে কি আমরা এটা টোটাল ট্যাক্সেবল ইনকাম আনতাম না? ক্যাপিটাল গেইন, ইয়েস স্যার। হ্যাঁ ক্যাপিটাল গেইন তো এখানে দিছি ১৫ লাখ টাকা, এটা পুরোপুরি করমুক্ত। আপনার কোশ্চেন কি? যদি এটা তো করমুক্ত, সাপোজ জন্য কিছু করমুক্ত নাই, একটা হ্যাঁ ক্যাপিটাল করমুক্ত গেইন যদি আছে, না থাকে তাহলে তো যোগ হবে, যোগ ওটার হবে। ওটার উপর স্যার আমরা একটা 15% হিসাব করেছি। ওটা নির্ভর করে, যদি ওই ক্যাপিটাল গেইনটা ৫ বছরের মধ্যে উদ্ভূত হয়, তাহলে আপনার স্ল্যাব রেটে, মানে যেটা রেগুলার ট্যাক্স রেট, মানে ১০, ৫, ১০, ১৫, ২০, ২৫ ওইভাবেই হবে। আর যদি ৫ বছর আগের সম্পত্তি বিক্রি করে যদি আমার এখন ক্যাপিটাল গেইন হয়, তাহলে ওইটার উপরে 15% হবে। তখন আপনি যখন বের করবেন স্ল্যাব, এই ক্যাপিটাল গেইনের উপরে স্ল্যাব হবে না, সেক্ষেত্রে ক্যাপিটাল গেইনের উপরে ডাইরেক্ট 15% হবে।
ওকে স্যার। বুঝছেন? ওকে স্যার। গেইনের ক্ষেত্রে যদি স্যার কোনো উৎস কর কেটে নেয় তাহলে তো স্যার ওটা চূড়ান্ত কর দেয় ওইটাই হবে, তাই না স্যার? না, সব ক্ষেত্রে না। সেটা তো পড়াচ্ছি, সেটা এখনই আমাদের ব্রেকের পরে টিডিএসটা দেখতে পাবেন। ওইখানে আপনার এই যত কোশ্চেন এগুলো অ্যান্সার পাবেন। বুঝছেন? তো ঠিক আছে, আমরা একটা অঙ্ক তো শেষ হলো, একটা ব্রেকে যাই। ব্রেকের পরে আমরা আবার এসে চলে আসি। আপনার ওই যে টিডিএসটা। টিডিএসটা 20 একটু মিনিট বড় কিন্তু হ্যাঁ, ঠিক আছে, নামাজের এই সহ 20 মিনিট। স্যার আজকে মানে হবে স্যার? বুঝি নাই কি? স্যার টিডিএসটা কি আফটার ব্রেকের পরে কি ক্লাসে আফটার কভার ব্রেক। হবে? হ্যাঁ, হবে। জি হবে। স্যার, না ঠিক আছে। স্যার আজকে কি পড়াবেন স্যার? টিডিএস। টিডিএস। হুম। আচ্ছা স্যার, এই যে ডিডাক্টেড আর সোর্স এটা বলতে ওইগুলো এটা এটা কি তাছাড়া বাদ দিয়ে অ্যামাউন্টকে বোঝাচ্ছে? ব্রেকের পরে সবকিছু ব্রেকের পরে দেন। ব্রেক ও কত মিনিট হবে? বিশ মিনিট। আচ্ছা। ইনভেস্টমেন্ট রিবেট এটা আমাকে একটু কে বোঝাবেন? আমি বুঝতেছি না এটা। ভাই ইনভেস্টমেন্টের রিবেটের হচ্ছে আপনার যে বেসিক এমপ্লয়মেন্টের যে ইয়াটা হয়েছে না, আপনার হচ্ছে এটা কিন্তু ইনভেস্টমেন্ট রিবেট কিন্তু আপনার থাকে এমপ্লয়মেন্ট থেকে আসতেছে, ঠিক আছে না? তা আপনাকে প্রথমে 3% অফ টোটাল ইনকাম মানে ট্যাক্স মানে টোটাল ইনকাম মানে এমপ্লয়মেন্টের যে ইনকামটা আছে 3% অফ টোটাল ইনকাম অথবা আপনার 10 লাখ অথবা 15% অফ আপনার ইনভেস্টমেন্ট মানে টোটাল ইনভেস্টমেন্ট মানে এমপ্লয়মেন্টে যে ইনভেস্টমেন্ট করছেন সেটা বা আলাদা যে ইনভেস্টমেন্ট গুলো আছে সেগুলোর উপর দিয়ে হবে। তিনটা আছে, এর মধ্যে যেটা স্মলেস্ট সেটা আপনার মনে করেন যে কাটা যাবে। ভাই তাহলে হচ্ছে কি যে আমার যে টোটাল ইনকামটা বের হলো